ভাই বুঝছো, আমি না একটা পোলার হাতে দেখছি আইএলটিএস এর বই, বলছি কি আইএলটিএস দিবা সামনে, খন্ডকার করে দিতে যাবো, বলছি হ্যাঁ ভাই যাবো। বলছি কিসে পড়বো, বলছে ভাই এখন তো লয়ার, ইউকে যাবো ল পড়বো। কিন্তু বার পড়তে অনেকজনই চায়। তারপর আরেকজনও দেখছি এরকম বাইক চালাচ্ছে, হ্যাঁ হুম। আমি পাঠাতে উঠছি, বলছি, এত ছোট বয়সে বাইক চালাও কেন, কোন ক্লাসে পড়ো? বলছে, ভাই এই তো ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে মাস্টার্স করতেছি। ওনাকে তোমাকে দেখতে এত বড় বড় ভাবে কেন? জানি না। পুরো লাস্ট ক্লাসে তো শেষ করে দিতে পারতাম, এটুক জায়গায় এটা রাখছিলাম কেন? লাস্ট দিন এতটুকু বাইন্ডিং এনার্জি এগুলো করে ফেলছিলাম না? আচ্ছা না, ফিশনের অল্প একটু বাকি, ফিশন একটা করানো যাবে ধরো। তো দেখি যে আজকে এর দুঃখ। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে ফিউশন রিঅ্যাকশনস পর্যন্ত পড়ছিলাম, যে ফিউশন রিঅ্যাক্টর কেন আমাদের আর্টে এখনো বানানো যায় না, যে কতগুলি প্রবলেম কি, যে কনফাইনমেন্ট প্রবলেম মেইনলি, যে কথাটা, যে তোমার উই ক্যান মেক হাইড্রোজেন এন্ড হাইড্রোজেন টু ফিউজ উইথ ইচ আদার, কিন্তু কি করা লাগবে, হাইড্রোজেন আর হাইড্রোজেন যে কাছে আসবে তাদের যে নিউক্লিয়াস গুলি আছে, নিউক্লিয়াস গুলির মধ্যে কি কাজ করবে, রিপালসিভ ফোর্স কাজ করবে, যে যত কাছে আনবো রিপালসিভ ফোর্স তত বাড়বে। কেন? বিকজ আমরা ইলেকট্রিক্যাল ফোর্সের ফর্মুলা কেমন করছিলাম, F ইকুয়াল টু K Q1 Q2 বাই R স্কয়ার, তাই না? তো এখন ডিসটেন্স যত কমবে ফোর্স তত কি হবে, বাড়বে। তো যত তাদেরকে জোর করে কাছে আনতেছে তত কিন্তু ফোর্সটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো ফোর্স অনেক বেশি বাড়তেছে, ভালো কথা, বাট হোয়াট উই নিড টু ডু, উই নিড টু মেক देम ফিউজ উইথ ইচ আদার। সো এই সময় কাজটা কি হয়, the applied force must be greater than the repulsive force. So এটার জন্য কি করা লাগে, তাদেরকে অনেক 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 হাই টেম্পারেচারে নিয়ে যেতে হয়। তো তাহলে জানি তাদের কাইনেটিক এনার্জি, যে কলিশন করতে সময় যে কাইনেটিক এনার্জিটা থাকে, ওইটার জন্য কি করতে পারে, রিপালসিভ ফোর্সটাকে জানি ওভারকাম করতে হেল্প করে। আচ্ছা এখানে প্রেসার দেওয়া যায়? হ্যাঁ, হাই প্রেসার তো আছে। তো এখন হাই প্রেসারে থাকা লাগে, তো তাহলে জানি কি হয়, সাস্টেইনেবল নাম্বার অফ রিঅ্যাকশন হইতে পারে, যে তুমি জোর করে জাস্ট একটা একটা হাইড্রোজেন মিলাইলা, এটাতে তোমার তেমন কোনো এনার্জি পাবা না। তোমার কি লাগবে, স্টার, যে সান, সে কি একটা দুইটা হাইড্রোজেন ফিউজ করে, সে পার সেকেন্ডে বিলিয়নস এন্ড বিলিয়নস অফ হাইড্রোজেন কে এরকম ফিউজ করায় করে কি করে, সে টোটাল এনার্জি প্রডিউস করে। পার কলিশন বা পার ফিউশনে কিন্তু এনার্জি তেমন বড় না, কিন্তু the number of collisions or the number of fusions that occur, ওইটা কি এত বেশি বড় যে ওভারঅল সিগনিফিকেন্টলি কি পাওয়া যায়, একটা এনার্জি পাওয়া যায়। ঠিক আছে? তো এখন তো ওখানের মধ্যে কি সমস্যা, যে তাদেরকে যে এত হাই টেম্পারেচারে নিয়ে যায়, তো তখন তাদের ভেলোসিটি অনেক বেড়ে যায় বা মোমেন্টাম অনেক বেড়ে যায়। তো মোমেন্টাম বেড়ে গেলে কি হবে, ডি ব্রগলি ওয়েভলেন্থ, এই যে সরি কি হলো, তো ডি ব্রগলি ওয়েভলেন্থ অনেক ছোট হয়ে যাবে। তো ডি ব্রগলি ওয়েভলেন্থ ছোট হলে পেনিট্রেটিং পাওয়ার বেড়ে যায়, তো তখন সে এসকেপ করে চলে যেতে পারে। সো এই কন্টেইনারের সাথে যেন কোলাইড না করে, তো তখন আমরা কি করি, অনেক হাই স্ট্রেংথের ম্যাগনেট ইউজ করি। তো তাইলে জানি কি হয়, চার্জ পার্টিকেল যখন নাকি এরকম বের হইতে নিবে, তাদেরকে যেন ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সার্কুলার পাথে মুভ করায়, দে ক্যান বি কেপ্ট উইদিন দা কন্টেইনার। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই জিনিসটা তো গেল আমাদের ফিউশন রিঅ্যাক্টরের জন্য, যেটা নিয়ে এখন কারেন্টলি একটা প্রজেক্ট চলতেছে, 15 বিলিয়ন ইউরোজ এর একটা কনস্ট্রাকশন প্রজেক্ট ফ্রান্সে চলতেছে। তো এখন ফিশন রিঅ্যাক্টর, যেটা নাকি অনেক আগে থেকেই আরতে আমরা ইউজ করে আসতেছি, যে 100 বছর অলমোস্ট হয়ে গেছে এমন টাইপের, আমরা ফিশন রিঅ্যাক্টর ইউজ করে আসতেছে। এটা কি, যে তোমরা ডার্ক টিভি সিরিজটা দেখছো না? তো ডার্ক টিভি সিরিজের ওখানের মধ্যে কি করে, যে তোমার
ভিন্ডেনের ওখানে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ওখানেই তো সব সমস্যা, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ওখানে এটাই তো বলে যে ওখানে তারা যে এনার্জি সোর্স গুলা নিয়ে আসে ওগুলার কোন একটা রিজনের জন্য কি হয় বারবার তারা ওই লুপের মধ্যে আটকায় ছিল, এমন টাইপের ব্যাপার। ঠিক আছে, তো এখন ওই জায়গার মধ্যে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যে ওখানের মধ্যে বানাচ্ছে ওখানের মধ্যে কি ইউজ করা হয়, ইউরেনিয়ামের রড ইউজ করা হয়। ঠিক আছে, যে ফিশন রিঅ্যাকশনের কাজটা কি, লার্জ নিউক্লিয়াস ভেঙে দুটা স্মল নিউক্লিয়াস ফর্ম করবে এন্ড ওই দুটা নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি হবে রিঅ্যাক্টেন্টের থেকে বেশি। তো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি মানে ম্যাস হবে কম, আর ম্যাস কম হওয়া মানে কি প্রোডাক্টের ম্যাস কম রিঅ্যাক্টেন্টের ম্যাস বেশি, সো তাহলে বাকি ম্যাস কোথায় গেল, এনার্জিতে কনভার্ট হইলো, তাই না? তেমন টাইপের ব্যাপার। তো ফিশন রিঅ্যাকশনে কি বলতেছে, nuclear fission, we have seen that nuclear fusion is not yet an option for electricity generation because আর তো এখনো বানাইতে পারে নাই, প্রজেক্ট চলতেছে আর কি। তো as we have not been able to create high densities and pressure and temperature needed to sustain a fusion reaction, এর জন্য কি করা যায় না, এখন পর্যন্ত ফিউশন রিঅ্যাক্টর বানানো যায় না। কি কি রিজন, ভেরি হাই ডেনসিটি এন্ড টেম্পারেচার মেইনটেইন করা, এটা করলে পরে তখন সাস্টেইনেবল একটা ফিউশন রিঅ্যাকশন চলবে এমন টাইপের। তো এখন কি বলতেছে, তো এখন এখানের মধ্যে বলতেছে যে another process which releases binding energy from nuclei is called what, nuclear fission reaction। এখানের মধ্যে কি করে, in this process a large nucleus breaks up into two smaller nuclei with the release of some neutrons and energy। সো তাহলে এই ইউরেনিয়াম ভেঙে কি হয়, ইউরেনিয়ামের একটা ইনস্টিগেটর লাগে, যে সে ইউরেনিয়াম তো এমনিতে অ্যাটমিক নাম্বার গ্রেটার দেন 83, তো তাহলে সেটা এমনিতে রেডিও অ্যাক্টিভ, সে রেডিও অ্যাক্টিভ ডিকে হইতে থাকে, কিন্তু সে যদি কোন একটা কি করে নিউট্রন অ্যাবজর্ব করে। ঠিক আছে, ও লেভেলস আমরা এরকম পড়ছিলাম না, যে ইউরেনিয়াম আছে 235, তো এখন একটা নিউট্রন এসে যদি ইউরেনিয়াম 235 এর কাছে যায়, তো তখন কি নিউট্রন তো নিউট্রাল, তাকে তো অ্যাট্রাক্ট বা রিপেল কিছু করতে পারবে না। তো একটা নিউট্রন এরকম স্লো মুভিং একটা নিউট্রন যদি ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসের মধ্যে চলে আসে, তো তখন কি হবে, ইট উইল বি কনভার্টেড টু ইউরেনিয়াম 236। এইটা কি, এইটা হলো খুবই খুবই আনস্টেবল। তো সে তখন কি করে, সে তখন স্প্লিট করে, যে সে তখন এরকম বার্স্ট হয়ে যায় আর কি বেসিক্যালি। তো এখন সে এরকম বার্স্ট হয়ে কি হয়, ইউরেনিয়াম 236টা বার্স্ট হয়ে এরকম ক্রিপ্টন, ব্যারিয়াম আর সাথে কি তিনটা এরকম নিউট্রন ফর্ম করছে, আর সাথে বাকি এনার্জি তোমার গামা রেডিয়েশন ফর্মে এরকম রিলিজ করে, বুঝছো? তাহলে এই জিনিসটা আমরা একটু পরে একটা অ্যানিমেশন দেখাবো, ওখানে থেকে দেখলে পরে আরো চেইন রিঅ্যাকশনের ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন এখানের মধ্যে কি করতেছে, fission reactions can be started when the nucleus absorbs another particle which makes it unstable। নিউট্রনটাকে অ্যাবজর্ব করে সে কি হয়ে গেল, আনস্টেবল হয়ে গেল। তো এখন uranium 235 can absorb slow moving neutrons to become unstable isotope of uranium 236। তো সে এরকম uranium 236 হলে পরে তো তখন কি হয়, আনস্টেবল হয়ে যায়, and that causes it to undergo fission reaction, যে স্প্লিট করা। এখন এই জিনিসটা আমাদের আসলে ও লেভেলসে আমরা অনেক ডিটেইলসে পড়ছিলাম, এ লেভেলসে আমাদের এটা নিয়ে ডিটেইলসে বলতে বলে না, এ লেভেলসে আমাদের মেইনলি ম্যাথস নিয়ে কাজ, ক্যালকুলেশনস সব। তো এখন এখানের মধ্যে ওয়ার্ড এক্সাম্পলে কি বলতেছে আমরা যদি দেখি, খেয়াল করো, although there are many different possible products from nuclear fission reaction, যে কখন কোন প্রোডাক্ট ফর্ম করব এটা এক্স্যাক্টলি বলা যায় না, বাট the amount of energy released in each one is about the same, কত 200 মেগা ইলেকট্রন ভোল্টের মতো। তো এখন ক্যালকুলেট the energy released in the following reaction, uranium 235 সাথে কে আসলো, একটা নিউট্রন আসলো, এখন সে স্প্লিট হয়ে কি হবে, ব্যারিয়াম 141, ক্রিপ্টন 92, তিনটা নিউট্রন আর বাকিটুকু এনার্জি রিলিজ করতেছে। সো দেখে বুঝতে পারতেছে যে প্রোডাক্টের এখানে এনার্জি মানে কি, the total mass of the products will be less than the reactant, যে রিঅ্যাক্ট্যান্টের টোটাল মাস, যে ইউরেনিয়াম 235 আর নিউট্রন তাদের টোটাল মাসটা হলো বেশি,
ব্যারিয়াম ক্রিপ্টন আর 3টা নিউট্রনের ম্যাস প্লাসও করার পরেও কি হবে না, ওই দুটা রিঅ্যাকট্যান্টের টোটাল ম্যাসের সমান হবে না। তো তাহলে এই যে প্রোডাক্টের ম্যাস গুলো যে কমে গেল টোটাল ম্যাস, তো তাহলে বাকি ম্যাস কি হয়েছে, এনার্জিতে কনভার্ট হয়েছে। ওই ব্যাপারটা এখানের মধ্যে করতে বলে, কিন্তু তোমাদেরকে সব ইনফরমেশন দেওয়া থাকবে ডেটা। mass of uranium 235 এত ইউ, mass of barium 141 হলো এত ইউ, mass of krypton 92 হলো এত ইউ। ঠিক আছে, ইউ মানে কি, ওই অ্যাটমিক মাস ইউনিট, যে 1.66 ইনটু 10 টু দি পাওয়ার -27 কেজি। তো এখন ম্যাস ডিফারেন্স বের করব, যে এনার্জি বের করতে হলে কি দরকার, ম্যাস ডিফারেন্স দরকার। তো mass of reactant ইউরেনিয়াম 235 এর হলো এত, আর নিউট্রনের কত, ওইটা ওই টেবিল থেকে নিচে 1.008665। সো টোটাল mass of reactant হলো এইগুলা। আর এটা কি, ব্যারিয়াম 141, ক্রিপ্টন 92 আর 3টা নিউট্রন। তো একটা নিউট্রনের যদি 1.008665 হয়, তো 3টা নিউট্রনের কত হবে, ইনটু 3। সো তাহলে এটা, সো এই সবগুলা কি, এগুলো হলো প্রোডাক্টের ম্যাস। আর এই দুইটা কি, এই দুইটা হলো রিঅ্যাকট্যান্টের ম্যাস। তো রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্টের ম্যাসের ডিফারেন্সটাই কি, ম্যাস ডিফেক্ট, যেটা কি হয় এনার্জিতে কনভার্ট হয়। সো দিস ইজ দ্য ম্যাস ডিফেক্ট এন্ড দিস উইল বি কনভার্টেড টু এনার্জি। তো 1 ইউ সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে কত পাই, এস অফ 931.5। তো তাহলে 0.1860 ইউ সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে কত হবে, এইটা ইনটু 931.5। তো তাহলে পরে এত মেগা ইলেকট্রন ভোল্ট আর এত জুল। আর এটা জুলে কনভার্ট করার জন্য যে সি স্কয়ার দিয়ে, হ্যাঁ, যে জুলে কনভার্ট করার জন্য তোমার এই যে মেগা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে আমরা কিভাবে নিতে পারি, সি স্কয়ার দিয়ে divide করছি। এখানে সি স্কয়ার দিয়ে ডিভাইড না, এটা হলো তোমার কি, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নেওয়ার জন্য কি করি, ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে তো ওই জিনিসটা করছে। ঠিক আছে, তো তাহলে 173 মেগা ইলেকট্রন ভোল্ট মানে 173 ইনটু 6 ইলেকট্রন ভোল্ট। তো এখন ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নেওয়ার জন্য কি করি, মাল্টিপ্লাইড বাই চার্জ অফ এন ইলেকট্রন। তাহলে 173 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু 1.6 টাইমস 10 টু দি পাওয়ার -19। ঠিক আছে, এখন বলতেছে কি, দিস ইজ এনার্জি পার ফিশন, যে একটা ইউরেনিয়াম ফিশন করলে এতটুকু এনার্জি। আর আমাদের 1 মোল মানে কত, অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল, অ্যাভোগাড্রো নাম্বার কত, 6.02 টাইমস 10 টু দি পাওয়ার 23 টা। সো এতগুলা ইউরেনিয়াম যদি কি করে, ফিশন রিঅ্যাকশন করে, সো তাহলে কত এনার্জি রিলিজ করবে, 1.67 টাইমস 10 টু দি পাওয়ার +13। এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, 1 ট্রিলিয়ন জুলস এর থেকেও বেশি। কি হবে, 1 মোল ইউরেনিয়াম যদি কি করে, ফিশন রিঅ্যাকশন আন্ডারগো করে, তো তাহলে এই হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করবে। কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটা কি, ইউরেনিয়ামের অনেকগুলো আইসোটোপ আছে না, যে কার্বনের যেরকম কার্বন 12, 13, 14 এইসব আছে, ইউরেনিয়ামেরও তো এরকম অনেকগুলো আইসোটোপ আছে। এখন ইউরেনিয়ামের সব আইসোটোপ আসলে ফিশন রিঅ্যাকশনের জন্য না। আমরা যেসব ম্যাটেরিয়াল ফিশন রিঅ্যাকশন আন্ডারগো করে তাদেরকে আমরা একটা নামে ডাকি, তাদেরকে আমরা বলি ফিসাইল ম্যাটেরিয়াল। ঠিক আছে, যারা নাকি ফিশন রিঅ্যাকশন ইজিলি আন্ডারগো করে তাদেরকে কি বলি, ফিসাইল ম্যাটেরিয়াল, যে দে স্প্লিট আপ ভেরি ইজিলি টু রিলিজ এনার্জি। ঠিক আছে, তো এখন ইউরেনিয়ামে 235 যেমন আছে, ইউরেনিয়ামে 238 ও আছে। তো এখন ইউরেনিয়ামে 238 টা হলো সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট, যে কার্বনের যেরকম কার্বন 12 টা সবচেয়ে বেশি পাওয়া যায়, তো এরকম ইউরেনিয়ামের কোনটা পাওয়া যায়, 238 টা পাওয়া যায়। তো তার মানে কি, তুমি ইউরেনিয়ামের কোন একটা মাইন পাইলা, যে ইউরেনিয়াম ওখান থেকে এক্সট্রাক্ট করতে পারবা, কিন্তু ম্যাক্সিমাম প্রপোর্শন অফ দোজ ইউরেনিয়াম উইল বি হোয়াট, ইউরেনিয়াম 238। তো তাহলে কি আমাদের যেই ফিশন রিঅ্যাক্টরের মধ্যে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে যেসব ইউরেনিয়ামের রড গুলা দিব, ওই রড গুলা কিসের হওয়া লাগবে, ইউরেনিয়াম 238 হলে কি আমাদের কাজ হবে? আমরা ইউরেনিয়াম দিলাম, নিউট্রন আসলো, ইউরেনিয়াম 238 তো ফিসাইল ম্যাটেরিয়াল না, তো সে তো আর ফিশন রিঅ্যাকশন দিবে না, তো ওখান থেকে তো এনার্জি পাবো না। কাকে দরকার, 235 কে দরকার। তো ওগুলাকে এর জন্য এনরিচড ইউরেনিয়াম রড বলা হয়। যে এখানের মধ্যে কি বলতেছে দেখো, however
uranium 235 is a small proportion, approximately 0.7% of all the uranium found, মানে যত ইউরেনিয়াম পাওয়া যায় এর 0.7% অ্যাবান্ডেন্স কিসের 235 এর, ঠিক আছে? তো তার মানে কি ভেরি লার্জ প্রপোর্শন ইজ নট ফিশনেবল। ওকে, তো তাহলে and thus a larger amount of uranium fuel would be needed in order to provide 235 uranium atoms to produce this much energy. ওই যে মনে আছে তোমাদেরকে যে একটা ছোট ক্যালকুলেশনের একটা শীট করানো হয়েছিল একটা ক্লাসে, তো ওখানের মধ্যে কেমন করানো হয়েছিল যে 1 in 10 to the power 12 টা কার্বন অ্যাটমের মধ্যে একটা কার্বন, এই যে 10 to the power 12 টা কার্বন অ্যাটমের মধ্যে একটা কার্বন অ্যাটম কি হয়, কার্বন 14 হয়, মানে রেডিও অ্যাক্টিভ হয়। তো এরকম তোমার কাছে 1 কেজি ইউরেনিয়াম আছে, তো 1 কেজি ইউরেনিয়াম থাকা মানে কি তোমার কাছে 1 কেজি ইউরেনিয়াম 235 আছে না। 1 কেজি ইউরেনিয়ামের মধ্যে কত mass of uranium 235 থাকবে? 1 কেজি 0.07 কি বলে 0.7%, তাই না? তো তাহলে কি আমাদের খুবই অল্প অ্যামাউন্ট অফ ইউরেনিয়াম 235 আছে। তো তার মানে তুমি ইউরেনিয়াম ওর থেকে বা ইউরেনিয়ামের যেই মাইন আছে ওখান থেকে যে ইউরেনিয়ামটা পাবা, পুরা ইউরেনিয়াম আমাদের কি করা যাবে না, ইউজ করা যাবে না, আমাদের ইউজ হবে জাস্ট ইউরেনিয়াম 235 টা। তো এর জন্য এই কথাটা বলতেছে যে thus a larger amount of uranium fuel would be needed in order to provide uranium 235 atoms to produce this much energy. এখন বলতেছে what are the changes in binding energy per nucleon in the above reaction? চেঞ্জ গুলো কি হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নে? ইউরেনিয়াম 235 এর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কম ছিল, তো এই বড় নিউক্লিয়াসটা স্প্লিট করে দুইটা ছোট নিউক্লিয়াই ফর্ম করতেছে, যাদেরকে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি হয়েছে, বেড়ে গেছে। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়ছে মানে তাদের ম্যাস কি হয়েছে, কমছে। তো এর জন্য তো এনার্জিটা রিলিজ করতে পারছে, বুঝা গেছে? এই যে বাইন্ডিং এনার্জি অফ ইউরেনিয়াম 235 এত, 141 এর এত, ক্রিপ্টনের এত। এটা কি টোটাল বাইন্ডিং এনার্জি 782। তো পার নিউক্লিয়ন কত হবে, এইটা ডিভাইডেড বাই মাস নাম্বার 92, ঠিক আছে? এই যে ইউরেনিয়াম 235 এর টোটাল বাইন্ডিং এনার্জি হলো 1786। তো তাহলে একটা নিউক্লিয়নের কত, এই টোটাল বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই তার মাস নাম্বার, বুঝা গেছে? তো তাহলে এটা কি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এখন বলতেছে কি therefore the two fission products each having a binding energy per nucleon, each having a higher binding energy per nucleon than the original uranium nuclide. যে অরিজিনালি যে ইউরেনিয়ামের নিউক্লিয়াস ছিল তার থেকে কি তার প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি গুলো বেশি। এইটাই তো তারা চায় যে একটা রিঅ্যাকশন করে তারা কি করতে চায়, স্টেবল একটা প্রোডাক্ট ফর্ম করতে চায়, তাই না? যে সবাই রিঅ্যাকশন গুলি করে কেন, রিঅ্যাক্ট করে বিকজ নিজেরা আনস্টেবল, ওইটা যেন কি করতে পারে আস্তে আস্তে স্টেবলের দিকে যাইতে পারে, তাই না? তো এই কাজটা এইখানের মধ্যে করতেছে। ওকে, এন্ড নাও আমাদের এই ডিড ইউ নো সেকশনটা, ডিড ইউ নো সেকশনের মধ্যে কি বলতেছে, নিউক্লিয়ার বম্বস, এসএসআর ফেব্রে লাদেনের ছোট ভাই। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, the neutrons in a controlled nuclear fission reactions are slowed to speeds needed to sustain the fission using a moderator. এটা তোমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টর পড়ছিলে নো লেভেলসে, তো ওখানের মধ্যে মডারেটরের কাজটা কি, মডারেটর স্লোস ডাউন দা নিউট্রনস। তো তাইলে জানি কি হয়, এই স্লো মুভিং নিউট্রনদেরকে যেন ইউরেনিয়াম 235 ইজিলি অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে? However, some nuclear fission reactions such as those using plutonium will progress by reacting with high speed neutrons. যে ইউরেনিয়ামের ফিশনের জন্য কি লাগে, স্লো মুভিং নিউট্রন লাগে, কিন্তু প্লুটোনিয়াম নামের আরেকটা এলিমেন্ট আছে যেটা কি করতে পারে, ফাস্ট মুভিং নিউট্রন হলেও তাকে কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে? মিনিং দ্যাট মডারেটর ইজ নট রিকোয়ার্ড, তাদেরকে তো আর স্লো করার দরকার নেই, বিকজ ফাস্ট মুভিং থাকলেও প্লুটোনিয়াম কি করতে পারে, সুন্দর মতো তাদেরকে অ্যাবজর্ব করে ফেলতে পারে, ঠিক আছে? If such a reaction is allowed to run uncontrolled, যে কোনো কন্ট্রোল রড না দিয়ে, যে কন্ট্রোল রড কি করি, কন্ট্রোল রড ইনসার্ট করলে তারা তো নিউট্রন গুলাকে নিয়ে নেয়, তো তাহলে ফিউয়েল রড গুলি কি পাইতো না, নিউট্রন গুলিকে পাইতো না।
তো কন্ট্রোল রড নাই রিয়াকশনের মধ্যে, জাস্ট উড়াধুরা যে যেমনি করে নিউট্রন পায় অমনি করে রিয়াকশন চলতে থাকবে। তো তখন কি হবে, মডারেটরেরও দরকার নাই, বিকজ ফাস্ট মুভিং নিউট্রনদেরকেও কি করতে পারে, প্লুটোনিয়াম অ্যাবজর্ব করতে পারে। আর কোন কন্ট্রোল রড নাই, মানে সব নিউট্রনকেই কে অ্যাবজর্ব করবে, প্লুটোনিয়াম অ্যাবজর্ব করবে। তো তাহলে কি রেট অফ রিয়াকশন অনেক 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 বেড়ে যাবে না, বিকজ আমরা তো রিয়াকশনের রেটটাকে আর কন্ট্রোল করতেছি না। ওই যে গ্রেনেডে যে থাকে ওই একটা চাবিতে ওটা কি মডারেটর বা কন্ট্রোল? মডারেটর, এটা যে গ্রানাইটের এটা নিউট্রন গুলাকে স্লো ডাউনের কাজ করতো। তো কি বলতেছে, ইট প্রডিউসেস এনার্জি কন্টিনিউয়াসলি এট এভার ইনক্রিজিং রেট, যে আমাদের একটা রিঅ্যাকশন থেকে 3টা নিউট্রন বের হয়, এই 3টা নিউট্রন যে আরো 3টা ইউরেনিয়ামকে ধরবে, ওই 3টা ইউরেনিয়াম আরো 3টা করে নিউট্রন ছাড়বে। তো একটা থেকে 3টা, 3টা থেকে 9টা, 9টা থেকে 27টা, 27টা থেকে 81টা, 243টা এমনি করে বাড়তেই থাকে। বুঝতে পারছো? তো তাহলে এমনি করে করে মাল্টিপ্লাই হয়ে কি হবে, আনকন্ট্রোলেবল এরকম রিঅ্যাকশনটা হইলে কি হয়, ওরকম এক্সপ্লোশন টাইপের হয় at ever increasing rate until all the fuel is used up. This is the essential concept behind the design of nuclear bombs. কি সব শিখাইতেছে বাচ্চাদেরকে আল্লাহ। এরপরে কি বললো, a lump of plutonium 239 about the size of a tennis ball can completely react in less than a microsecond, ঠিক আছে, 10 to the power minus 6 সেকেন্ডের মধ্যে কমপ্লিট রিঅ্যাকশন হয়ে যেতে পারে, রিলিজিং দ্য এনার্জি ইকুইভ্যালেন্ট টু 20 কিলোটনস অফ টিএনটি। টিএনটি যে বম আছে না, এক্সপ্লোসিভ আর কি, তো অ্যাবাউট 90 ইনটু 10 টু দি পাওয়ার 12 জুল। কি হাসি পেল যে আজকে একটা বোম ফাটায়। এটা সমস্যা না, আমিও ফিজিক্স পড়া শুরু করছিলাম এটা নিয়ে, বুঝছো, আমি বললাম হিটলারের অনেক বড় ফ্যান, বুঝছো, আমি হিটলারের অনেক বড় ফ্যান। তো স্ট্যান্ডার্ড 4 এ থাকতে সময় এই হিস্ট্রিতে ইয়ে আসছে, কি বলে এসে লিখতে বলছে, শর্ট নোট আসতো না হিস্ট্রিতে, তো এরকম হিটলার নিয়ে আসছে। তো এরপর আমি হেডিং এ হিটলার লিখে তো ব্র্যাকেটে লিখছি দা গ্রেট, ঠিক আছে। তো এরপরে যা মিস ওটা কাইটা দিচ্ছে দা গ্রেট কাইটা, এরপরে বলে যে মিস মি, পেপার গেলাম, এরপরে বললো যে এগুলা কি লিখছো, বললাম যে ও তো আসলে দেশের মানুষের জন্য ভালো ভালো কাজই করছে, কেমন মানে এটাই যে বললাম, বুঝাইলাম, এরপর ভাবছে যে আমি বুঝি বড় এরকম জঙ্গি টঙ্গি অমুক, এরপরে টিচার থেকে বাইর করে দিচ্ছে। এরপর তো চলে আসছি, এরপরে কেমিস্ট্রি পড়তেছিলাম ক্লাস 6 এ, যখন নাকি কেমিস্ট্রি আর বায়োলজি একসাথে আসে আমাদের, তো তখন ওখানে ওদের পড়তেছি, আমি তো খালি ওয়েট করতেছি ফিজিক্স কবে আসবে, বম টম বানানো শিখবো, ঠিক আছে, একটু আমেরিকার একটু শিক্ষা দিব এমন টাইপের, বুঝছো। তো এরপরে যায় তো যখন নাকি ফিজিক্স আসলো, দেখে যে দূরে এদিকে কিছু শিখা না, খালি নিউটনের ল শিখা, খালি নিউটনের ল শিখা। তো এরপরে যায় প্রথম ফিজিক্স পরীক্ষা হাফ ইয়ারলিতে যে কত পাইছি মানে কল্পনা করতে পারবো না। হাফ ইয়ারলি তো আমি খালি কোনো মতে পাস করছি 46, যেখানে আমি নিজে শিওর যে আমার 98 এর নিচে মার্কসই আসে না, বুঝছো। বাতেন স্যারের ক্লাস তো তোমরা পাও না, ওরা বুঝি না বাতেন স্যারকে। তো বাতেন স্যার যে এর কাছে পড়তে যায় না একটু, এটা আর পাগল টাইপের, বুঝছো। আমি স্কুলের কারো কাছে পড়ে নাই, কখনোই পড়ে নাই, স্কুলের রেজাল্ট আমার কাছে তখন চাই একজনের কাছেও না, আজাদ স্যার, মঞ্জুর স্যার, কারো কাছেই না। এরপরে যায় ইয়েতে গেলাম, কি বলে স্যারের কাছে গেলাম, যে এগুলো কাটছে কেন, যে লিখতে বলছে রাইট টু এক্সাম্পলস অফ নিউটনস থার্ড ল অফ মোশন, ঠিক আছে, নিউটনস থার্ড ল নিয়ে 2টা এক্সাম্পল লিখতে বলছে। তারপর আমি বললাম যে ফায়ারিং আ গান, জাম্পিং আউট অফ আ বোট, এমন 2টা লিখছি। তারপরে স্যার কাইটা দিছে, মার্কস নাই। তো বললাম যে স্যার এগুলো তো ঠিক আছে, মার্ক কাটছেন কেন, বলে যে তখন কাটছিলাম এখন মনে নেই কেন কাটছি। এরপরে মার্ক টাক দেন, এরপরে যায় ফাইনালে ঠিকই নাসরিন মিস চেক করছে, তখন হাইয়েস্টই পাইছে। ওরে ভাই ভালো। তো আগে স্যারদের একটু বায়াস টায়াস ছিল আর কি, স্কুলে থাকতে সময় এমনি তো আমার নিজেরও সমস্যা ছিল, পড়ালেখা অনেক কম করতাম, জাস্ট ফিজিক্সটাই করতাম একটু একটু, খালি ক্রিকেট দেখতাম, ক্রিকেট ফুটবল ওরকম। এরপরে তো আগে কি যে বাজে বাজে কাজ করতাম, যে মনে করো কাবেলা নিসা ক্লাস পাইছো তোমরা, ইকোনমিক্স, আচ্ছা বাংলা নিসা তোমাদের, তো আমাদের গেমস পিরিয়ডের পরের ক্লাস এর লাস্ট পিরিয়ডটা হলো ইকোনমিক্স, ঠিক আছে, স্ট্যান্ডার্ড 8 এ।
ইকোনমিক্স এর আগে হলো গেমস পিরিয়ড, তো গেমস পিরিয়ডে তো খেলে টেলা পুরো ফুটবল খেলে ঘাইমা টাইমে আসলাম হাত মুখ ধুয়ে, তো ওই সময় কি আর পড়তে মন চায়, খেলাধুলা করলাম একটু পরে এবার শুকে আবার খেলবো, ঠিক আছে। তো এরপরে যা কি করতাম ওরকম ঘড়ির এরকম লাইট টাইট দিয়ে ওরকম মিশ্রা জ্বালাইতাম, বুঝছো। তো আর আমাদের ব্যাচে আরেকটা ছেলে আছে জিশান, ঠিক আছে, সে যা কি করছে বেলিমিসের সাথে, যে বেলিমিস ওরকম রিডিং পড়তে দিছিল একটা, তো এরপরে পড়তেছিল না, তো ওইদিকে পিছে কথা বলতেছিল আর কি, ওরা যে পানির বোতল ওরকম ফুটা করে পানি মারতেছিল। তো এরপরে ও কি করছে, ও যে মিস যায় ওই বোতল নিয়ে, বোতল চাইতে ওর হাত থেকে নিয়ে নিছে, পরে ওরে ওরকম করে মারে বলেছে কি কেমন লাগে। তো এরপরে ও কি করছে, মিসের হাত থেকে বোতলটা দিয়া বোতল মুখা গুলো মিসে মাথায় দিয়েছে। ঠিক আছে, তো আমি তো বলে দিকে ভাই কি করে, ভাই ওরে ভাই রে ভাই, পুরো ডেঞ্জারাস। তো ওরা পুরো অন্য লেভেলে পাগল ছিল। এরপরে এই যে লাবিবার ভাই, আমার আরেকটা ফ্রেন্ডের একদম ক্লোজ ছোট ভাই অতুলে, ঠিক আছে, তো অতুল রে যে আজাদ স্যার একদিন কি মাইর দিছে, বুঝছো। আজাদ স্যার এরকম ক্লাসে রিডিং পড়তে সময় এরকম করে পড়তো, বুঝছো, দিস টাইপ অফ বম ওয়াজ, ঠিক আছে, এরকম সাপের মতো করে একটা হিস একটা সাউন্ড থাকতো, তো আমরা ডাকতাম আর কি স্নেক বাবা, বুঝছো। তো এরপরে দেখ স্যার ক্লাসের মধ্যে আসছে, এরপরে গুড আফটারনুন স্যার, ঠিক আছে, এমন করে তারা সবাই, যে কেউ বাকি নেই সবাই, তো এবার সবাই এমন করতেছে, স্যার খালি আশেপাশে যতজনের পাইছে নোটিস করছে, ডাক দিয়ে সামনে নিয়েছে। তারপরে ফার্স্টে কয়জন এরকম থাপ্পড় টাপ্পড় মেরে ইয়া করে গেছে গিয়া, অতুল এত বড় ছাগল, স্যার যখন মারতেছে তো ওরা হিস করতেছে, এরপরে ওরে পুরা ফ্লোরের মধ্যে শুয়ে ঘুষাইছে, যে ও স্যার তো পাগল, এমনিতে বউ পিড়াই ইয়া করে, ঠিক আছে। ইভেন আমার ফ্রেন্ডরা যারা নাকি প্রাইভেট পড়তো স্যারের কাছে, বাসায় গেছে, তারপর স্যারের এসে এসে বলতো যে আব্বু তুমি কালকে রাতে আম্মুকে মারছো কেন, এরকম। তো এটা বহুত কাহিনী ভাই, রিলসে এমন পাগলামি করছে বলার বাইরে, সেই বম টম এগুলো কিছুই না, বুঝছো। ছোট ছিল পুরো পিনিক ছিল, ওই আজাদ স্যার লুঙ্গি পড়তো, বুঝছো, আজাদ স্যার স্পেলিং। আচ্ছা, তো তাহলে আমরা ফার্স্টে এই জিনিসটা একটু শেষ করে নেই, কি বলতেছে যে দিস টাইপ অফ বম ইন ফিগার ই, যে ফ্যাটম্যান plutonium fission bomb was dropped on the city of Nagasaki in Japan during the Second World War. It killed 40,000 people immediately, and a similar number had died from after effects by the end of 1945. এরকম হিরোশিমা নাগাসাকিতে যে দুইটা আশীর্বাদ যে ছাড়ছিল ইউএসএ, বুঝছো। এখনো প্যারালাইজ মানুষ পাওয়া যায়। ওই তো এখনো তো ওখানে মধ্যে রেডিয়েশনের জন্য তো ইয়ে থাকবেই। The atomic bombing in Japan were so devastating that the country surrendered to the Allies just 6 days after the Nagasaki bomb. And since the 1960s, the Japanese government has resolved never to allow Japan to hold nuclear weapons. যে নিউক্লিয়ার ওয়েপন নিজেরা ওরকম ইউজ করবে না, ওদের এগেনস্টে এখন নাকি ওরকম ইন্টারন্যাশনাল ট্রিটি আছে যে নিউক্লিয়ার ওয়ারফেয়ার যেন না হয়, ঠিক আছে, বিকজ ওইটা তো জাস্ট নিজের না, ওটা সব জায়গায় ছড়া যায় আর কি, কোন টাইপের। কিন্তু নর্থ কোরিয়া তো আসলে কারো কথাই শুনে না, যখন ইচ্ছা হবে কারো প্রজেক্টে ছেড়ে দেবে। ওকে, সো তাহলে এই জিনিসটাই ছিল আমাদের নিউক্লিয়ার দিকের টপিক, ঠিক আছে। তো এখন এই নিউক্লিয়ার দিকের টপিকের তোমাদের এই চেক পয়েন্ট আর এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন গুলার সলভ করবা, এগুলোর সলিউশন আমি দিয়ে দিব সানডের আগে আর কি, তোমরা সলভ করে শেষ করবা। তো কালকে যেহেতু ক্লাসটা নিতে পারি নাই, আমরা বুকলেট সলভিং ক্লাসটা কাল থার্সডে তে নিব। এই থার্সডে তে ক্লাস টাইমে বুকলেট সলভ করাবো আর কি। হ্যাঁ, এটা আর একটু এক্সটেন্ড করা যাবে, 9:15 9:20 ওরকম, এমসিকিউ যতগুলি সলভ করা যায় আর কি, ঠিক আছে। ফার্স্ট একটু কোশ্চেনের টাইপ গুলোর সাথে হ্যাবিচুয়েটেড হবো, কেমন টাইপের কোশ্চেন আসে। ওকে, তো ভালো। সো থার্সডেতে আমরা এই থার্সডেটায় জাস্ট বুকলেটটা সলভ করব, বিকজ মানডেতে ক্লাস করতে পারি নাই। আর
এই টাইমের মধ্যে তোমরা ইয়েগুলা করবা, কি বলে, চেক পয়েন্ট আর এক্সাম প্র্যাকটিস কোশ্চেন গুলি করে ফেলবা নিউক্লিয়ার দিকে। ওকে, আমরা এখন একটু একটু করে ইউনিট 4 এ ফোকাস দিব, বিকজ ইউনিট 4 এর ওই টপিক গুলি যত শেষ হবে উইকলি, ওগুলোর উপরে টেস্ট দিয়ে দিয়ে ইউনিট 4 এর রিভিশন গুলি হয়ে যাবে। তোমরা যেহেতু দেরি করে আসছো তো ওগুলাতেও কাজ হবে। ওকে, ইউনিট 5 এর এগুলো আর বেশি সময় লাগবে না। যে অসিলেশন হলো তোমার ম্যাক্সিমাম 2 সপ্তাহ, 1.5 সপ্তাহ শেষ হয় আর কি অসিলেশন আর থার্মাল এনার্জি, এই দুটোটা তোমার 1.5 সপ্তাহ ম্যাক্সিমাম 3 সপ্তাহ বা 4 সপ্তাহ লাগবে, 1 মাস। আর বাকিটুকু তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ড আর অ্যাস্ট্রোফিজিক্স। বুঝছো? ইউনিট 5 খুবই স্মল সিলেবাস, পড়তে খুবই ইন্টারেস্টিং, যে কোনো স্টুডেন্ট মজা পায়। জাস্ট কোশ্চেনটা একটু অন্যরকম, ঠিক আছে? ইউনিট 5 এর কোশ্চেনটা একটু ডিফারেন্ট টাইপের। তো এগুলা কোশ্চেন পেপার দেখতে সময় বুঝবা, এখানে এমনি এক্সাম প্র্যাকটিসের ওখানে কিন্তু এগুলো কোশ্চেন পেপারেরই কোশ্চেন। বুঝছো? এগুলো কোশ্চেন পেপারেরই কোশ্চেন। তো এগুলা করতে মজা আছে, জাস্ট কয়েকটা ব্যাপার হলো যে একটু কঠিন আর কি। ঠিক আছে, ওকে, তো আমরা এখন ক্লাসটা এখানে শেষ করি।